আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গতদিন কোনো অ্যাসাইনমেন্ট ছিল? না ভাইয়া। কোনো অ্যাসাইনমেন্ট ছিল না। ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকে ক্লাসে সর্বপ্রথম গত দিনের দুইটা অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলতে চাইছিলেন, দেন ক্লাস স্টার্ট করতে চাইছিলেন। গতদিন অ্যাসাইনমেন্ট ছিল না, একজন কয়েকজন বললো। না না স্যার, অ্যাসাইনমেন্ট ছিল না, কিন্তু তার আগে যে 2 দিনে দুইটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। স্যার, অনেকে উনি উনি বেশিক্ষণ আর বেশিক্ষণ কথা বলছে। ও আচ্ছা আচ্ছা। জি 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 জি। ওটা পারেনি, ওইটা নিয়ে আপনি কথা বলতে চাইছেন। যে নাম্বার 2 আছেন কি আপনি মার্কস পেয়েছেন? ভাইয়া, স্যার মনে হয় সবার জন্য একটু ওয়েট করতেছে। হ্যাঁ, ওয়েট করছিলাম, পাশাপাশি আমার নেটওয়ার্ক স্লো। জুম বারবার নোটিফিকেশন দিচ্ছিল ইউর কানেকশন ইজ আনস্টেবল। এই জন্য মিউট রেখেছিলাম, যে কথা বললেও কিছু স্পষ্ট শুনতে পাবেন না। স্যার আজকেও কি 40 মিনিট পরে ক্লাসটা আমাদের কেটে যেতে পারে, এরকম কোনো কিছু? না, আজকে প্রো আছে মনে হয়। আজকে উপরে নোটিফিকেশন নেই। টাইম রিমেনিং দিলে এখানে 44 মিনিট দেখাচ্ছে। আপনাদের ওখানে দেখাচ্ছে 40 মিনিট? হ্যাঁ, আমাদের এখানে দেখাচ্ছে 40 মিনিট। তাহলে এইখন সাপোর্টে একটু মেসেজ দিয়ে বলুন। কয়েকজন বলুন, একজন বললে খেয়াল করবে কিনা জানি না, বা ফোন দিয়ে কেউ বলতে পারেন যে আমাদের এত নাম্বার ব্যাচ, এখানে জুম প্রো অ্যাক্টিভ নেই।
মাহাদি হাসান, লেট সাবমিশন, কোনো কোয়েশ্চেন আছে কি? আচ্ছা, নো টেনশন ওবায়দুল্লাহ খান, নো কোয়েশ্চেন, কনফিউশন। স্যার শাকিল নামে কি একটু দেখবেন? ক্রমিক নম্বর অনুসারে রোল 50। তানবীর ইলাহিটাও একটু দেখিয়েন, আমি অ্যাসাইনমেন্ট দিয়েছি কিন্তু দেখলাম মনে হয় মিসিং। হ্যাঁ, আমি দেখছি দেখছি, মানে এদেরকে মিসিং দেখাচ্ছে। নিজামুদ্দিনের প্রোফাইলে দুইটা সাব দেখাচ্ছে, একবার মিসিং, একবার সাবমিশন। আপনি কি দুইটা ইমেইল অ্যাকাউন্ট দিয়ে গুগল ক্লাসরুমে জয়েন করেছেন? না, একটা অ্যাকাউন্ট দিয়েই তো জয়েন করলাম। আচ্ছা, এখানে মানে একটা মিসিং দেখাচ্ছে, আবার সাবমিশন দেখাচ্ছে। যাই হোক, তবে যদি কেউ দুইটা অ্যাকাউন্ট থাকে, যেখানে দুইটা অ্যাকাউন্ট দিয়ে লগ ইন, সেক্ষেত্রে একটা অ্যাকাউন্ট একটু, মানে অ্যাকাউন্ট থেকে, আপনার অ্যাকাউন্ট থেকে এটা আনএনরোল করতে হবে। না করলে সমস্যা কি, সাপোজ আপনি এই অ্যাকাউন্ট থেকে অ্যাসাইনমেন্ট দিয়েছেন, আমি এটাই মার্কস দিলাম, হ্যাঁ, আরেকটা অ্যাকাউন্ট মনে করুন মিসিং দেখাচ্ছে, আপনি বলেছেন আমি মার্কস দিইনি, খুব ভালো। তো ই আমার দুইটা শিখন, অ্যাকাউন্ট। হ্যাঁ, তো ই শিখন রেজাল্ট ক্যালকুলেশনের সময় কোন অ্যাকাউন্ট ধরে কাউন্ট করবে আমরা কিন্তু জানি না, হ্যাঁ। তো তখন দেখা গেল যেটা মার্কস পাননি ওটা ধরে যদি কাউন্ট করে, তাহলে কিন্তু মানে সব চলে গেল। ঠিক আছে, এর জন্য একটু খেয়াল করে, যদি দুইটা অ্যাকাউন্ট থাকে একটা রিমুভ করে দিবেন। ওকে। আচ্ছা, গতদিন দেখেছিলাম, হ্যাঁ, শাকিল আহমেদেরটা আছে, নো টেনশন। তানবীর ইলাহি দুইটা দেখাচ্ছে, যে দুইটা স্যার account। শাকিল আহমেদ স্যার, আমার ওইটার হচ্ছে প্রথমটা, আমি হয়তোবা সমস্যা হতে পারে, একটু দেখবেন প্রথমটা। এখানে একটাই ছবি দেওয়া অবশ্য। স্যার প্রথমটা আমি টার্ন ইন করছিলাম না, তো ওইটা খেয়াল ছিল, মানে ওইটা যে করা লাগবে ওইটা আমি বুঝতে পারিনি, যার কারণে প্রথমটা হয়তোবা যায়নি। তবে স্যার পার্সোনালি আপনাকে আবার এসএমএস করে রাখছিলাম। হ্যাঁ, আমি এসএমএস দেখেছি, কিন্তু নাম খেয়াল রাখা কষ্ট তো অনেক শিক্ষার্থী। আহ, জি স্যার, দেখেছি। ওইটা শাকিল, একটু স্যার মার্ক যদি একটু কনসিডার হ্যাঁ করেন হ্যাঁ, স্যার। আমি দিব আমি দিব। দুইটা করছিলাম স্যার। মানে দুইবার সাবমিশন করেছেন তাই তো? না স্যার, আমি একটাই অ্যাসাইনমেন্টই, মানে দুইটা হবিতে দুইটা করছিলাম প্রথমটা, আর পরেরটা আমি প্রথমে একটাই করছি। ও আচ্ছা, আগের অ্যাসাইনমেন্টের কথা বলছেন? জি জি, ও, প্রথম অ্যাসাইনমেন্ট আমি একটাই অ্যাসাইনমেন্ট হবি, যেটা একটা আমি ডাবল বার করছিলাম, আচ্ছা আচ্ছা, নো প্রবলেম। মানে একটু বেশি জানার জন্য আর কি। আচ্ছা স্যার, আমি চেক করলাম, দুইটা ইমেল দিয়েই তো দেখি আমার ওই ইয়াতে অ্যাড আছে। একটা তাহলে রিমুভ করব কিভাবে? ক্লাসরুমে দুইটা ইমেল দিয়ে অ্যাড আছে। আপনার অ্যাকাউন্টে গিয়ে প্রোফাইলে বা সেটিংসে দেখুন, আনএনরোলের একটা অপশন থাকে, অথবা ইউটিউবে সার্চ দিতে পারেন যে হাউ টু আনএনরোল ফ্রম গুগল ক্লাসরুম।
ঠিক আছে, আমার এখানে স্টুডেন্ট অ্যাকাউন্ট নেই, সবই টিচিং হ্যাঁ অ্যাকাউন্ট। হ্যাঁ, এমন অপশন আছে দেখছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে একটা দিয়ে আনএনরোল করে দেন। আচ্ছা, 2 থেকে 19-এর ভিতরে স্যার যা আমাদের তো টোটাল ক্লাস হবে 40টা মনে হয়। ফ্রিল্যান্সিং থ্রি ক্লাস আছে, ফ্রিল্যান্সিং এর ক্লাস আছে, ও হ্যাকিং এই এর ক্লাস হচ্ছে 40টা? 36টা, আর জি 4টা না 6টা জানি ফ্রিল্যান্সিং এর ক্লাস হয়। তো ওভাবে 41-42টা মতো ক্লাস হয়ে যায়। তারপরও আমি হচ্ছে গিয়ে নিজে থেকে আরো এক্সটেন্ড করে 1টা 2টা ক্লাস নিয়ে থাকি, যদি এমন হয় যে কভার মানে হয়নি, কিছু আরো একটু আলোচনা বাকি আছে, সেক্ষেত্রে আরো 1টা বা 2টা নিয়ে থাকি। ভাই 11 ভাই 8 আছে। তানজিল আহমেদ 8 আছে ভাইয়া। গত 2 ক্লাসে নেই যে। ইমার্জেন্সি একটা কাজে ভাই একটু সমস্যা হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ বল, এরপরে কারা আছেন? 6 আর কেউ আছেন? 15। আর কেউ? এখান থেকে কেউ আছেন 36 পর্যন্ত? 21 29. ভাইয়া 23 31 আছেন? ভাইয়া 23 29. 30 ভাই 19 ভাইয়া 25। 29. হ্যাঁ যাচ্ছি। by 30 28 34 আর কেউ? 30 by 38 শুনতে পাইনি। 38 ঠিক আছে। 47 41 44 37 also. 50 44 39 31 39 43 31 দিছেন? হ্যাঁ হ্যাঁ স্যার দিয়েছি। 50 46 চ্যাটে একজন মনে হয় 37 দিয়েছে। আর কেউ নিচে? আর কেউ বাকি আছেন অ্যাটেন্ডেন্স? ভাই আমার একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ বল। ভাই হচ্ছে এই ঝামেলার কারণে আমার ডেস্কটপ হচ্ছে আমার কাছে ছিল না, এই জন্য আমি অ্যাসাইনমেন্ট গুলো দিতে পারি গতকাল রাতে দিছি, যদি একটু দেখতেন। কোনো কনফিউশন আছে কি? না ভাই হচ্ছে এই ঝামেলার কারণে আমার ডেস্কটপ অন্য জায়গায়
ছিল, আমি অন্য জায়গায় ছিলাম, এই কারণে আমার ডেস্কটপ আমার সাথে ছিল না। এই জন্য অ্যাসাইনমেন্ট গুলো আমি ঠিক টাইমে দিতে পারিনি, ফোন দিয়ে ক্লাস করতে। না, অসুবিধা নেই, আমি লেট সাবমিশন গুলো অ্যাকসেপ্ট করেছি, নো প্রবলেম। যে নিচে ওই যে মাহাদি হাসান আপনারটা মার্কস দিয়েছি, নো প্রবলেম। জি ভাই, থ্যাংক ইউ ভাই। ভাইয়া আমারটা আসছিল না, আমি 13 তারিখের ভিতরে দিছিলাম, কিন্তু আমি ভাবছিলাম যে লাস্ট ডেট 12টা পর্যন্ত, আমি সম্ভবত একটা। না, অসুবিধা নেই, আমি মার্কস দিয়েছি খেয়াল করে। ভাই তানবীর ইলাহি দেখেছেন? আচ্ছা ভাইয়া ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, তানভীর ইলাহি ঠিক টাইমেই সাবমিশন দিয়েছেন, নো প্রবলেম। গতদিনও ভাইয়া আপনার অ্যাসাইনমেন্ট ওপেন করেছিলাম। আচ্ছা ভাইয়া, আবিদুল কবির আছে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, দেখে উপরে আছে। আচ্ছা আচ্ছা। তো তানভীর ইলাহি আপনার মনে হয় দুইটা হ্যাঁ, অ্যাকাউন্ট। আমার দুইটা অ্যাকাউন্ট। হ্যাঁ হ্যাঁ, আপনি যে এই প্রোফাইল যেটা, এটাকে রিমুভ করে দেন কেমন? আমি কিন্তু মার্কস দিয়েছি উপরের এটায়, এটাতে। ওকে, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। স্যার মাইক্রোফোনটা আর একটু কাছে নিয়ে কথা বলেন, শোনা যায় না। মাইক্রোফোন কাছেই আছে, কিন্তু আসলে খুব ক্লান্ত লাগছে, জোরে বলার মতো পর্যাপ্ত শক্তি পাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা আমাদের ঠিক আছে। এই 2টা করে ক্লাস আর কয়দিন হবে, মানে আমাদের সামনে থেকে বিভিন্ন অ্যাক্টিভিটিস শুরু হয়ে যাবে, তো লাইক ভার্সিটি শুরু এবং টিউশন টিউশন অনেক কাজ টাজ হ্যাঁ হ্যাঁ, থাকে। খুব বেশি দিন কন্টিনিউ করব না, যদি সব ঠিক থাকে। আজকে কি বার? আজকে আজকে বুধবার। বুধবার। তাহলে শনিবার সম্ভবত লাস্ট দিন, যেদিন দুইটা ক্লাস নেব। আহ, অথবা যদি দেখি, কারণ কালকে জানি না কি হবে, যদিও সেই সম্ভাবনা কম, কিন্তু আবারও। স্যার আপনি সে আগামী সপ্তাহটাও 3টা ক্লাসও নিতে চাইছিলেন, আমরা অনেক পিছনে পড়ে আছি তো, যার কারণে একটু আপনি আগে নিতে চাইছিলেন। স্যার হ্যাঁ, শনিবার পর্যন্ত লাস্ট, মানে 2টা ক্লাস করে। হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমার হচ্ছে রবিবারে স্কুল খুলবে তো। হুম, দেখি যদি এমন হয় বা আপনাদের অধিকাংশরই অসুবিধা না হয়, তাহলে হয়তো আরো 1 দিন বা 2 দিন ডাবল ক্লাস নিতে পারবো, অথবা শনিবার দিনই লাস্টের পরে আহ একটা করে আমরা ক্লাস কন্টিনিউ। ওকে। আচ্ছা, গতদিন আমরা ক্রিপ্টোগ্রাফির আলোচনা করেছিলাম, তাই না? হ্যাঁ। জি ভাই। উম, আচ্ছা, কাকে ধরি? মুবাশির মিস বা আপনাকেই ধরি, আপনার মাইক্রোফোন কোয়ালিটি ভালো। হ্যাঁ, আপনি আমাদেরকে সিমেট্রিক আর অ্যাসিমেট্রিক এনক্রিপশনের যে পার্থক্য বা মেকানিজম, এটা একটু সংক্ষেপে সহজ ভাষায় একটু বলুন, কারণ আমরা গতদিন পড়েছিলাম, তো আজকে আবার একটু আলোচনা বাকি আছে। তো সবাইকে একটু মনে করিয়ে দিন, আপনি একটু আলোচনা করুন। আহ, কি বলবো, কেন জানি মনে পড়তেছে না। কেন, বাসায় ক্লাস ভিডিও গুলো দেখেননি? ক্লাস ভিডিও গুলো দেখছিলাম, কিন্তু ওটা কালকে দেখছিলাম, আজকে আর দেখিনি তো। কারণ কালকেও, আজকে আমাদের পাড়াতে অনেক কারেন্ট যাচ্ছে, মানে 10-15 মিনিট পরে কারেন্ট যাচ্ছে, কিন্তু সন্ধ্যার পরে আর যায় না, আচ্ছা মানে সকাল থেকে যায়। আচ্ছা, ওটা হিসাব বাদ। যতটুকু দেখেছেন, ক্লাসেও আলোচনা করেছি, যতটুকু ক্লাস ভিডিও দেখেছেন, মাত্রই বলেন ভিডিও দেখেছেন, ওইখানে আসলে কি বোঝাতে চেয়েছি? মানে আপনি যতখানি বুঝেছেন, এমন না যে 100%। সিমেট্রিক, হ্যাঁ। হ্যাঁ, ওখানে বোঝাতে চেয়েছে যে আপনি একটা কাউকে যদি মেসেজ পাঠান বা কিছু পাঠান, ওটা কেউ যদি
হ্যাক করে না ফেলতে পারে, সেটার হচ্ছে কোনো মানে সিকিউরিটি জিনিস ওটা। ওটা হচ্ছে সিকিউরিটি দেয়, এনক্রিপ্ট করে জিনিসটা। ওকে, ঠিক আছে। ওই ছবিগুলো মনে নেই। যদিও অত্যন্ত বিদঘুটে আঁকি, কিন্তু কিছু এঁকে এঁকে হ্যাঁ, ছবি মনে আছে, মনে আছে। একটু মনের কল্পনায় আনুন, ছবিগুলো কি ছিল বা কিভাবে কাজ হচ্ছিল। আহ, একটা ইউজার আরেক ইউজারকে যখন ওটা লক করে পাঠাচ্ছিল, তখন ওর পাবলিক কি দিয়ে পাঠাচ্ছিল, তখন মাঝখানে যদি হ্যাকার ওর ওটা কপি করে নেয় আর পাবলিক কিটাও যদি কপি করে নেয়, তাহলে ও ওটা দিয়ে মানে ওটা ও দেখতে পারবে ভিতরে মেসেজটা যেটা কি। সেই কারণে ও কি করে, আহ, আহ, যে পাঠাবে তার কাছে আর যে পাঠাচ্ছে তার দুজনের কাছে দুইটা প্রাইভেট কি থাকে। সেই প্রাইভেট কি থাকে, যখন যে যাকে পাঠাচ্ছে সে তার প্রাইভেট কি দিয়ে ওই মেসেজটা ওপেন করতে পারবে, অন্য কোনো প্রাইভেট কি দিয়ে ওই মেসেজটা ওপেন করা যাবে না। এই তো, এভাবে হ্যাকার হ্যাঁ, এই তো কি। কত সুন্দর পেরেছেন। অযথা ভয় পাচ্ছিলেন, কি বলবো কি হবে। তো ভাইয়া অনেক স্যার ভাইয়া অনেক ভালো পারে, কিন্তু একটু কনফিউশনে ছিল। হ্যাঁ, হ্যাঁ, ওকে। ক্লাসে যা পড়াই এগুলোর উপর নিজের একটু নোট রাখবেন, যাতে হঠাৎ করে ভুলে গেলে, কারণ আমাদের ব্রেনে ফাংশনই এরকম, নিয়মিত একটা প্র্যাকটিসে না থাকলে এগুলো ভুলে যেতে হয়। যেহেতু এখনো আপনারা প্রফেশনাল কাজে নামেননি, হ্যাঁ, যে আমার ক্ষেত্রে যেরকম হয় যে জব যেখানে করছে ওখানে কন্টিনিউয়াস এই রিলেটেডই কাজ করতে হচ্ছে, সিস্টেম, নেটওয়ার্ক, অ্যাপ্লিকেশন, সিকিউরিটি, ডেভেলপমেন্ট, মানে এই ঘুরে ফিরে টপিক গুলো সামনে আসে। তো অনেক কিছু মনে থেকে যায়, ক্রমাগত কাজ করতে করতে মনে থেকে যায়। কিন্তু আপনারা যেহেতু এখনো নিজেরা সরাসরি কাজ করছেন না বা রেগুলার অ্যাক্টিভিটি নেই, সেক্ষেত্রে আপনার ব্রেন কিছুদিন পরে জিনিসগুলো ভুলে যাবে। ওকে, একটু নিজের নোট রাখবেন, আমিও নোট রাখি। তাতে করে কি হয়, বা এমন যদি হয় যে 2 মাস আগে কোনো একটা টপিক নিয়ে স্টাডি করেছিলাম, হঠাৎ করে ওটা দরকার পড়ছে, এখন পুনরায় স্টাডি করার সময় 2 ঘন্টা 4 ঘন্টা না হয় ভিডিও দেখেছিলাম, পরে বা আবার যখন দরকার তখন কিন্তু আবার 4 ঘন্টা ভিডিও দেখার সময় থাকে না। ঠিক আছে, একটু নোটগুলো দেখলে অনায়াসে জিনিসগুলো মনে চলে আসে। তোমার একটু নোট রাখবেন। আচ্ছা, গতদিন ছবিকে বোঝানোর সময় অ্যালগোরিদমের কথা বলছিলাম, তাই না? আমাদের এনক্রিপশনের অ্যালগোরিদম, যার মাধ্যমে আমাদের ডাটাটা উলট পালট হচ্ছে, একটা প্রসেস মেনে উলট পালট হয়, হ্যাঁ। কারণ এমনিতে র্যান্ডমলি আমরা তথ্য অনেক উলট পালট করতে পারি, কিন্তু ওই পাশে যে যাকে পাঠাবো তারও তো মেসেজটা বোঝা লাগবে, তাই না? তো আমি খুব হাই লেভেল ওভারভিউ দিব, মানে ইন্টারনাল, একদম ভিতরে যাবই না। ওকে, সহজ ভাষায় বলতে যেটা হয়, আমরা যে মেসেজগুলো পাঠাতে চাই, এখানে খুব জনপ্রিয় 2টা অ্যালগোরিদম আছে, একটা হচ্ছে ডিইএস আর একটা হচ্ছে এইএস অ্যালগোরিদম। ওর কাজের প্রসেসটা কি? ও আপনার পুরো ডাটা একবারে এনক্রিপ্ট করে না, ও আপনার ডাটাটাকে ভেঙে 64 বিটের ছোট ছোট মানে চাঙ্ক বানায়, হ্যাঁ, ছোট ছোট অংশ, সেগমেন্টে ভাগ করে।
সেই 64 বিটের যে একটা মানে আপনি মনে করুন পুরো একটা লাইন লিখেছেন যে আই শি মেড আস ফ্লাই, এরকম একটা ইংরেজি একটা ওয়ার্ড লিখে কাউকে পাঠাতে চাচ্ছেন। তো ওই পুরো শব্দটার কিছু অংশ নিয়ে নিয়ে, হ্যাঁ, 64 বিট করে, যেটা হবে যে খুব ছোট ছোট অংশ আসবে, পুরো সেন্টেন্স 64 বিটে ধরবে না। ওই ছোট পার্ট গুলো নিয়ে তাকেও আবার দুইটা পার্টে ভাগ করে, 32 বিটে দুইটা পার্টে ভাগ করে। এর ডান দিকে মানে ডান দিকের যে 32 বিট, রাইট শিফটিং বলে, লেফট শিফট আর রাইট রাইট শিফট, এই ডান দিকের অংশ যেটা, সেইখানে সে ক্যালকুলেশন চালায়। কিভাবে ক্যালকুলেশন চালায়? আমাদের যে চাবি যেটা আছে না, বলেছিলাম চাবি দিয়ে তালা লাগায়, কিভাবে হয়? ওই চাবিটা এসে, চাবি হচ্ছে 48 বিটের, 48 বিট আর এখানে 32 বিট, দুইটার ভিতরে এক্স অর অপারেশন হয়। আপনারা আইসিটি তে হয়তো পড়ে থাকবেন। ওকে, এক্স অর অপারেশনে যেটা হয়, আহ, একটু ভিন্ন রকমের যোগের একটা ক্যালকুলেশন হয়। তো এই ঘটনা, এই পারমুটেশন 16 বার চলতে থাকে। মানে এই প্রত্যেকবার যে ভ্যালু আসছে তার সাথে আবার এক্স অর অপারেশন, এরকম করে করে ফাইনাল যে রেজাল্ট আসলো ডান পাশের সাথে, সেটা আবার ওই যে উপরে বাম পাশের যে অংশ ছিল তাকে এনে এক্স অর অপারেশন করে। ঠিক আছে, মানে পুরো ডাটাটা ভেঙে টুকরো করে সেই ছোট ছোট টুকরোর ভিতরে গিয়ে এরকম বারবার বারবার করে অপারেশন চালাতে থাকে, এক্সঅর ক্যালকুলেশন করতে থাকে, করে ফাইনালে আবার দুইটাকে একসাথে যোগ করে 64 বিটের আউটপুট দেয়। মানে এমন গোটা দেয়। বিষয়টা অনেকটা এরকম, রমজান মাসে আপনারা ইফতারিতে মুড়ি খেয়েছেন না, ছোলা মুড়ি বেগুনি পেঁয়াজু কত কিছু দিত। তো ওই মুড়ি মনে করুন বড় গামলায় যখন একবারে ঘোটা দেওয়া হয়, কি হয়? পেঁয়াজু বা জিলাপি মনে করুন উপর থেকে নিচে চলে যাচ্ছে, কোথায় হারিয়ে যাচ্ছে খুঁজে পাওয়া কষ্ট। অনেকটা এভাবে কল্পনা করে নিতে পারেন। ডাটাগুলো এনক্রিপশনের সময় এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কি করে, আগের অবস্থায় আর রাখে না। আবার ওই পাশে যে বন্ধু যাকে আমি ডাটাটা পাঠাচ্ছি, ওর ওই প্রান্তে গিয়ে এটা রিভার্স অপারেশনটা চলে। তো যার কারণে, এবং সেই রিভার্স অপারেশনের সময় চাবিটা দরকার পড়ে, চাবি দিয়ে এক্সঅর করে করেই তো আমাদের ক্যালকুলেশনকে বের করতে হবে, তাই না? তো দুই পক্ষেই এমন জটিল একটা প্রক্রিয়া চলে চাবি ছাড়া, যার কারণে এই তথ্য উদ্ধার করা সম্ভব না যে আসলে ভিতরে কি লেখা। ওকে, আচ্ছা, অ্যালগোরিদম গেল। এবার আরেকটা কনসেপ্টের সাথে, আচ্ছা না, এক্সাম্পল দেখাই, হ্যাঁ। অনলাইনেও এখন বিভিন্ন টুলস পাওয়া যায় আমাদের ট্রাই আউটের জন্য, যে আমরা চাইলে ডিএস এর আবার একটা অ্যাডভান্স এডিশন আছে, ট্রিপল ডিএস। ওকে, আপনি যদি কোনো একটা তথ্য এনক্রিপ্ট করতে চান, সাপোজ যদি বলি শি মেড আস ফ্লাই, মনে আছে না যে ওবায়দুল কাদের বলেছিল, সাপোজ এই টা আমরা এনক্রিপ্ট করতে চাই, হ্যাঁ, সাইফার মোডেরও আছে একটা ইসিবি, সিবিসি। ইসিবিটা, ইসিবি মেকানিজমের একটু দুর্বলতার বিষয় আছে। ওকে, এগুলো অপশনাল, কিছু লাগবে না। এটা হচ্ছে সিক্রেট কি, অর্থাৎ আমাদের চাবি যেটা, যেটা দিয়ে আমি তথ্যটাকে এনক্রিপ্ট করতে চাচ্ছি। তো আমি মনে করুন সিক্রেট কি দিয়ে দিলাম, হাসিনা। ওকে, এটা হচ্ছে আমাদের সিক্রেট ডাটা। যদি এনক্রিপ্ট করি, আচ্ছা, লেংথ অফ সিক্রেট কি শুড বি 24, 24 দিতে হবে। এ, হ্যাঁ, 24 হলে সাইফার মোড নিয়ে কি কিছু বলেছিলেন? মানে আমি যত মানে আচ্ছা আচ্ছা কিছু মনে পড়তেছে আর কি। সাইফার। হ্যাঁ, আমাদের নর্মাল যে প্লেইন টেক্সট শব্দ,
এটা যখন এনক্রিপ্টেড হয়ে যাবে, এনক্রিপ্টেড যে রেজাল্টটা এখানে আসবে ওইটা হচ্ছে আমাদের সাইফার টেক্সট বলে। ওকে, জি ভাই। দেখেছো 24 ক্যারেক্টার হলো, হ্যাঁ এখন 24টা মনে হয়নি, 23টা হয়েছে। বিশাল সিক্রেট কি দেয়া লাগে, ছোট মেসেজ তার চেয়ে বড় আমাদের সিক্রেট কি। অপশনাল, আচ্ছা না, ওরা এখানে আরেকটু জটিল করেছে, ট্রিপল ডিএস আমি এখানে দেখি। আইভি মানে দাঁড়ায় ইনিশিয়ালাইজেশন ভেক্টর। আমাদের এনক্রিপ্টেড টেক্সট হয়ে গেল এটা। ওকে, এই যে নিচের এই অংশটা ও হচ্ছে হেক্সাডেসিমাল রিপ্রেজেন্টেশন। যাই হোক, আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। এটা এনক্রিপশনের একটা কথা গেল। আমরা আমাদের রিয়েল লাইফে যেগুলো খুব বেশি দেখতে পাবো, MD5 হ্যাশ, বিভিন্ন অ্যাপ্লিকেশন আমাদের সিস্টেম গুলো এরকম হ্যাশ হ্যাশ আর এনক্রিপশনের পার্থক্য আছে, এটা নিয়ে একটু পরে বলছি। হ্যাঁ, একটু মেকানিজমের কনসেপচুয়াল কিছু পার্থক্য আছে, কিন্তু এই জিনিসগুলো আমরা ঘুরে ফিরে দেখব। মনে করুন আমি আমার নাম যদি লিখি আশরাফুল, আমি পরে কোনো স্পেস দেইনি, ডট দেইনি, জেনারেট করলাম। দেখুন MD5 একটা হ্যাশিং এর অ্যালগোরিদম, সে পুরো একটা ইউনিক সংখ্যা জেনারেট করেছে এখানে। SHA-1 আরেকটা অ্যালগোরিদম। হ্যাশিংটা কেন ব্যবহার করা হয়? ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য। ইউনিকলি কিভাবে হবে খেয়াল করুন, আমি যে আশরাফুল লিখেছি না, পরে আমি কোনো ডটও দিব না, খালি সিঙ্গেল একটা স্পেস দিলাম, স্পেস বার ক্লিক করে সিঙ্গেল একটা স্পেস দিলাম। এবার যদি হ্যাশ জেনারেট করি, দেখুন টোটাল ডিফারেন্ট হ্যাশ তৈরি হচ্ছে। ঠিক আছে, তো অনেক সাইট কি করে বা আমাদের কমিউনিকেশনের সময় MD5 হ্যাশ দিয়ে আমরা চেক করতে পারি যে আচ্ছা এই ডাটাটা ওর কাছ থেকেই আসছে কিনা। মাঝখানে হ্যাকার যদি একটা সিঙ্গেল বিটেরও পরিবর্তন করে, পুরো হ্যাশ পাল্টে যাবে। কেউ আপনাকে একটা মেসেজ পাঠিয়েছে, আপনি ওটার MD5 হ্যাশ ক্যালকুলেট করলেন। হুম, এবার ওই বন্ধু মনে করুন অনলাইনে আদার্স কোনো মাধ্যমে আপনাকে আরেকটা হ্যাশ দেখালো, দুই পক্ষের হ্যাশ যদি না মিলে, অনেক সাইট আছে আহ, এটা নিয়েও আজকে আমাদের পরের সেশনে আমরা কথা বলবো। তারপরও এখানে একটু দেখাই বোঝানোর জন্য। আমার একটা কোশ্চেন ছিল। ডার্ক ওয়েবের কিছু দেখাবেন স্যার আজকে? হ্যাঁ, এটা হচ্ছে পরের ভাই আমার একটা কোশ্চেন ছিল। কারণ আমি হ্যালো, শুনতে পাচ্ছেন? ওয়েট ওয়েট আচ্ছা, ওরা মেকানিজম পাল্টেছে। আগে কি করতো, ওরা সাইটেই MD5 হ্যাশ দিয়ে রাখতো। তো তুমি ডাউনলোডের পরে এটা ক্যালকুলেট করে দেখবে, যদি দেখো যে হ্যাঁ আমাদের সাইটে যে MD5 হ্যাশ দেওয়া তোমার ফাইলে যে MD5 হ্যাশ, দুইটা যদি ম্যাচ করে, দ্যাট মিনস মাঝখানে কেউ তথ্যগুলো পাল্টে দেয়নি, তুমি সরাসরি আমাদের সাইট থেকেই ফাইলটা পেয়েছো, মানে হ্যাকার বা গোয়েন্দা সংস্থা কেউ তথ্যটা পাল্টে দেয়নি। ইউনিকলি বোঝার জন্য
এটা একটা চমৎকার কনসেপ্ট। ওকে, আরো আছে বেস 64 এর একটা আমরা দেখবো, SHA-1 SHA-512 এগুলোও ব্যবহার হয়, বেস 64টাও ব্যবহার হয়। এটা আবার হ্যাশিং না, এটা হচ্ছে এনকোডিং। সাপোজ আমার আশরাফুল শব্দটাই যদি লিখি, এটাকে দেখুন পাল্টে অন্য একটা ফরম্যাটে নিয়ে গেল। ওকে, অনেক সময় অ্যাপ্লিকেশন গুলো বিশেষ করে ওয়েব অ্যাপ্লিকেশন গুলো কমিউনিকেশনের সময় এরকম বেস 64 এনকোডিং ব্যবহার করে, আমাদের ভ্যালুটা এনকোড করে সার্ভারে পাঠাবে, সার্ভার ডিকোড করে বুঝে নেবে। মাঝখানে যারা অ্যাপ্লিকেশন ব্যবহারকারী আছে বা নর্মাল পিপল বা হ্যাকার, তারা এগুলো ধরতে পারে না, বুঝতে পারে না। ওকে, হ্যাঁ, তো এই যে আমাদের বেস 64 এর যে এনকোডিংটা আমরা পাঠাচ্ছি, এটা সার্ভার কিভাবে বুঝতে পারবে এটা সামনে কি কোনো কি থাকবে কিনা, বা মানে এটা এটা বুঝার জন্য কোনো প্যাকেজ পাঠানো হবে কিনা, সামথিং এরকম না না, কিছু? এই এনকোডিং এ আমাদের চাবির দরকার পড়ে না। ঠিক আছে, বেস 64 নিজেই একটা অ্যালগোরিদম, এবং পাইথন প্রোগ্রামিং বা আমরা পিএইচপি তে দেখেছি না বিভিন্ন ফাংশন তৈরি করা, বেস 64 ডিকোড করার মতো অ্যালগোরিদম লেখা বা ফাংশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরেই থাকে। তো যখন ডাটাটা সার্ভারের কাছে যায়, মানে মূল উদ্দেশ্য কি, মনে করুন বিকাশ অ্যাপস, আপনি বিকাশে লগ ইন করবেন, পিন নাম্বার দিয়েছেন, তো পিন নাম্বারটা যেন মাঝখানে কেউ বুঝতে না পারে, শুধু সার্ভার বুঝতে পারবে। ঠিক আছে, তো তখন এনকোড করে নিয়ে যাচ্ছে সার্ভারের কাছে গেলে, সেটার অ্যালগোরিদম দিয়ে ডিকোড করে নিচ্ছে। ওকে, বোঝানোর সুবিধার্থে বললাম, এখানে আরো অনেক সিনারিও কল্পনা করা যায় বিকাশের ক্ষেত্রে যদি বলি। ওকে, এটা জাস্ট অ্যালগোরিদম দিয়েই আবার ডিকোড করা যায়। সাপোজ এটাকে নিয়ে যদি আমি বেস 64 ডিকোডে যদি যাই, এখানে আমার ভ্যালুটা দিলাম, ডিকোড দিলাম, দেখুন আমার আগের তথ্যটা চলে আসলো। ওকে, আচ্ছা, আরেকটা হচ্ছে ইউআরএল এনকোড। অ্যাপ্লিকেশন গুলো অনেক আর সময় এরকম তাদের এরকম করে যদি কোনো হ্যাকার ওই যে ওরকম কোড নিয়ে চলে আসলো আর এখানে আসে যদি ডিকোড করে। হ্যাঁ, করা যেতেই পারে। অনেক জায়গায় এই কনসেপ্ট গুলো ভুলভাল ইমপ্লিমেন্টেশন করে, যার কারণে ক্রিপ্টোগ্রাফিক বিভিন্ন আক্রমণ চালানো যায়। ওকে, যদি মনে করুন আপনি দেখলেন যে কেউ ভেবেছে যে শুধু বেস 64 কোন একটা অ্যাপ্লিকেশনে গিয়ে টেস্ট করতে গিয়ে দেখলেন যে তারা সরাসরি বেস 64 ডাটাটা পাস করছে, তাই না? তারা ভেবেছে যে আমরা হয়তো খুব নিরাপদ আছি, কিন্তু আসলে কি এটা নিরাপদ না। যদি তার আগেই কোনো সিকিউর চ্যানেল করে নেয়, বা বেস 64 বা এনক্রিপশনের নিজেদের কোনো একটা অ্যালগোরিদম ব্যবহার করে, তাহলে ভিন্ন কথা, তাই না? কারণ আপনারা নিজেরা চোখের সামনেই দেখতে পাচ্ছেন যে নর্মালি ডাটা পেলেই আবার ডিকোড করে নেওয়া সম্ভব, আদার কোনো মেকানিজম এখানে না থাকলে। ওকে, অনেকে আছে মডিফাইড এডিশন ব্যবহার করে, মানে বেস 64 যে ডাটা, মানে এরকম ফাংশন ব্যবহার করে MD5, তার ভিতরে বেস 64। ওকে, মানে আপনি যে ডাটা দিবেন সেটা আগে বেস 64 হবে, এরকম ফাংশন ব্যবহার করে আগে বেস 64 এ কনভার্ট হবে, সেইটাকে MD5 হ্যাশিং এর মাধ্যমে হ্যাশ বানিয়ে তারপর মনে করুন সার্ভারে পাঠাচ্ছে। কিন্তু এটা এই সোর্স কোড তো আর আমাদের কাছে নেই, আমরা সেই ওয়েবের কনসেপ্টে পড়েছিলাম না যে সোর্স কোড বাইরে, ওয়েব সার্ভারের বাইরে কোথাও যায় না, তাই না? তো ওই সোর্স কোড সার্ভারের ভিতরে আছে, ওখানে লেখাই আছে যে এই ডাটা তোমার কাছে যেটা আসবে সেটাকে এরকম ডাবল ডিকোডিং করে তুমি বের করবে বা করবে, কিন্তু এটা বাইরে থেকে হ্যাকাররা তো দেখতে পাচ্ছে না বা আমরা দেখতে পাচ্ছি না। ওকে, এরকম মডিফাইড ব্যবহার করলে তখন হয়তো নিরাপত্তা হচ্ছে, কিন্তু প্লেন বা নর্মালি একটা এনকোডিং ব্যবহার করলে সেটা কিন্তু নিরাপত্তা না। ওকে, আচ্ছা, তো ইউআরএল এনকোড নিয়ে বলছিলাম। ইউআরএল এনকোডের যেটা হয়, যে অ্যাপ্লিকেশন গুলো প্রচুর পরিমাণে ইউআরএল এনকোডের কনসেপ্ট ব্যবহার করে থাকে। তাদের মনে করুন শিখন.com আইডি ইকুয়ালস টু, ফর এক্সাম্পল এভাবে যদি দিই, এটা এনকোড করলে এমন একটা ফরম্যাটে
দেখাবে। অনেক সময় অ্যাপ্লিকেশন গুলো তাদের নিরাপত্তা বাড়ানোর জন্য আমাদের ডাটাগুলোকে এরকম এনকোড করে পাস করে অথবা এনকোড করে দেয়। আবার অনেক সময় আমরা নিজেরা অ্যাপ্লিকেশনকে বোকা বানানোর জন্য এরকম এনকোডিং করতে হয়। শুধু এনকোডিং পারি তা না, অনেক সময় দেখা যায় এনকোডিং করেছে এইটাও দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন বুঝে ফেলছে, তাকে আরো বোকা বানানো দরকার। এনকোড করা ডাটাতে আবার আবার যদি দেই ডাবল এনকোডিং, ঠিক আছে, এটা দেখে অ্যাপ্লিকেশন বুঝতে পারবে না, কিন্তু সার্ভার যে আছে তার ভিতর যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সে বুঝতে পারবে, দেখা যাচ্ছে সে এক্সিকিউট করবে। সবসময় যে এটা সাকসেসফুল হবে তা না, এটা একটা টেকনিক বা কনসেপ্ট। ওকে, বোকা বানানোর ফায়ারওয়াল বাইপাসের একটা কনসেপ্ট। এইটা কি স্যার সাথে হেক্সাডেসিমাল নাম্বার অ্যাড হয়ে এনকোডিং হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, হেক্সাডেসিমেল না, আস্কি কোড বলে, আস্কি রিপ্রেজেন্টেশন। ও আচ্ছা, ওই যে ASCII কোড যেটা ওইটা আর কি। হুম হুম হুম। আচ্ছা, তাহলে স্যার ইউনিকোড গুলা কোন ক্ষেত্রে ইউজ হয়? ইউনিকোড গুলো যে নর্মাল ইংরেজিতে আমরা যেগুলো লিখছি। ও আচ্ছা, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, এই তিনটার ভিতরে পার্থক্যের জায়গাটা কোথায়? এনক্রিপশন ভার্সেস হ্যাশিং ভার্সেস এনকোডিং, যেটা কাজে একটু পার্থক্য আছে। এনক্রিপশন যেটা, ওটারে আমরা রিট্রাইভ করতে পারি কিভাবে? ডিক্রিপশনের মাধ্যমে। ওকে, এবং ওখানে একটা চাবির দরকার পড়ে। এটা কেন ব্যবহার করছে? আমাদের ডাটার গোপনীয়তার জন্য। এনকোডিং যেটা আমরা মাত্র দেখলাম, ইউআরএল এনকোডিং বা বেস65, এটা মূলত ডাটার ব্যবহারযোগ্যতা, যেটা যেটা আমি অ্যাপ্লিকেশনে বা কোথাও নিয়ে ব্যবহার করব, এজন্য আমরা ইউজ করে থাকি। এবং এটাও জাস্ট ডিকোডিং এর যে অ্যালগোরিদম ওটার মাধ্যমে বের করা যায়, চাবি টাবিরও দরকার পড়ে না। হ্যাশিং এর কনসেপ্ট হচ্ছে যে এরে কোনোভাবে রিটাইপ করা যাবে না, এমডি5 হ্যাশ রে ব্রেক করা যায় না, SHA-1 হ্যাশে ব্রেক করা যায় না। তো এটা কেন ব্যবহার করি? যখন আমার ডাটার ইন্টিগ্রিটি, যেমন টর দিয়ে বোঝাচ্ছিলাম যে আমার ব্রাউজার ডাউনলোড করেছি, মাঝখানে কেউ এটা কি বলে নষ্ট করে দেয়নি বা কিছু পাল্টে দেয়নি, এইটা আমি নিশ্চয়তা দিচ্ছি কি করে? আমরা হ্যাশিং এর মাধ্যমে। দুই পক্ষের কাছে হ্যাশ যদি সেম থাকে, দ্যাট মিনস আমাদের এটা ঠিক আছে। অবফুস্কেশন নামে আরেকটা কনসেপ্ট আছে, এটা হচ্ছে ডাটা হাইড করবে না, চোখের সামনেই থাকবে, কিন্তু দেখে বোঝা কষ্ট হয়ে যাবে, সময় বেশি লাগবে বা আইডিয়া করতে কষ্ট হবে, এমন একটা কনসেপ্ট। ওকে, তো এই গেল আমাদের ক্রিপ্টোগ্রাফির প্রাথমিক কিছু আলোচনা, আমরা কি কি টুলস ইউটিলাইজ করতে পারি। স্যার জেসন ওয়েব টোকেন যেটা আছে, জেসন ওয়েব টোকেনে কি এটা এনকোডিং হয়? হ্যাঁ হ্যাঁ, JWT টোকেন, এবং ওটারও কিন্তু আমরা ডিকোড করে বের করতে পারি যে সে কি ভ্যালু পাস করছে। যদি না জেসন এনকোডিং এর যেই মেকানিজম, সেখানে আরো আদার্স কোনো প্রোটেকশন, ওর যে অ্যালগোরিদম, হ্যাঁ, সেখানে আমরা আরো কিছু ইমপ্লিমেন্ট যদি না করি, তাহলে সেক্ষেত্রে দুর্বলতা কিন্তু থেকে যায়। তাও সে জেএসন ওয়েব টোকেনেও কয়েক ধরনের আক্রমণ করা যায়। ঠিক আছে, ওর যে প্রাইভেট কি যেটা, এটা সিক্রেটটা যেটা, এটা বের করা, তারপর নিজেদের সেলফ সাইন্ড কি দিয়ে আক্রমণ করা, এবং বেশ কয়েক ধরনের প্রায় 5-6 রকমের এরকম আক্রমণ করা যায়। ওকে, মানে সব ডেভেলপার তো একরকম ভাবে ডেভেলপ করে না, সেখান থেকেও তথ্য রিট্রাইভের ব্যবস্থা আছে। ওকে, আমাদের ক্রিপ্টোগ্রাফির আলোচনা হলো। আমরা ছোট করে 5 মিনিটের ক্লাসেই থাকবো, কিন্তু একটা ছোট ব্রেক নেবো। কেউ মোবাইল টোবাইল কিছু চালাবে না, ব্রেন দিয়ে একটু শান্ত হতে দেয় 5 মিনিট।
মানে এরপরেই আমরা স্যার আপনি next কি topic এ- আজকে অ্যাটেন্ডেন্স নিছেন? হ্যাঁ নিলাম তো। ও স্যার, আমি আসলে আমার ওয়াইফাই চলে গেছে তো ডেটা দিয়ে ফোনে জয়েন করছে, আসলে আমার লেট হয়েছে। স্যার আর কাইন্ডলি রোল নাম্বার ভাইয়া আমি 32। হচ্ছে যে একটু লেটে জয়েন করছি। আমি রোল হচ্ছে যে নাম্বার গত 32 স্যার। আচ্ছা স্যার অসুবিধা, আমিও লেটে জয়েন করছি আচ্ছা পরশু। হ্যাঁ একজন একজন করে বলুন, নাহলে কারোটাই শুনতে পাচ্ছি না। রোল নাম্বার 32। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। আর স্যার অ্যাসাইনমেন্টটা যেটা ছিল আর কি, ওইটা হচ্ছে কালকে সাবমিট করছিলাম, আপনি কি আজকে চেক করছিলেন? হ্যাঁ হ্যাঁ আমি চেক করেছি। একটু কাইন্ডলি স্যার চেক করবেন। এমডি জাহিদ বিন খালিদ। হ্যাঁ আছে, কোনো কোয়েশ্চেন আছে কি? না না, কোনো কোয়েশ্চেন নাই স্যার, আচ্ছা আমি নিজে থেকে করছি আর কি, আমি বুঝতে আচ্ছা পারছি। ঠিক আছে, অসুবিধা নেই। এমডি জাহিদ, এই যে স্যার, উপরে হ্যাঁ উপরে হ্যাঁ, উপরে ঠিক বিজয় আছে খানের উপরে। আচ্ছা ঠিক আছে, যদি ওকে এই যে ওকে। আচ্ছা বাকিরা যারা 27 ভাইয়া হচ্ছে 42। 26 প্লিজ 27 একজন করে বলুন, না হলে কারোটাই শোনা যায় না। হ্যাঁ এরপর ভাইয়া আমি হচ্ছে 26। আমার হচ্ছে যে আম্মু অসুস্থ ছিল, হসপিটালে ছিল। তো হচ্ছে যে দেন গত পরশুদিন মারা গেছেন। তো এই কারণে আমি হচ্ছে যে গত শনিবার আর হচ্ছে যে সোমবারের ক্লাসটাতে আমি অ্যাটেন্ড করতে পারিনি। আচ্ছা অ্যাসাইনমেন্ট গুলো কোনো রকমে করছি, করে সাবমিট করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যদি মনে হয় যে আরো কিছুদিন ব্রেক লাগবে, আহ সেক্ষেত্রেও আপনি যদি ব্রেক লাগে সেক্ষেত্রে কিছুদিন ব্রেক নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার অ্যাটেন্ডেন্স অ্যাসাইনমেন্ট সবকিছু আমি কনসিডার করব, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আপনি আহ আগে সবকিছু ওকে, ঠিক আছে ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা এরপরে আর কেউ আছেন অ্যাটেন্ডেন্স? হ্যাঁ 42। 53। কতদিন ছিলেন ভাই না? আমি 13 নম্বর, ভাই 13 নম্বর ক্লাসে ছিলাম ভাইয়া, কিন্তু ওই দিন তো আপনি মানে 13 নম্বর ক্লাসে অ্যাটেন্ডেন্স নিয়েছিলেন না, 14 নম্বর ক্লাসে মেবি নিয়েছিলেন, কিন্তু আমি ভাইয়া 14 নম্বর ক্লাসে মানে জয়েন করতে পারিনি। আচ্ছা আচ্ছা 52 তাই না? আরেকজন কেউ? স্যার 53। ও 53। আমি অবাক হচ্ছিলাম 52 কোথা থেকে উদয় হলো এতদিন পরে। দেখো 53 ওকে। আর কেউ বাকি আছেন? ওকে আমরা 5 মিনিটের ছোট ব্রেক নেই, তবে কেউ মোবাইল চালাবেন না বা আদার্স অ্যাক্টিভিটি না। আরো সবচেয়ে বেটার হয় যে চোখটা বন্ধ করে 5 মিনিট বসে থাকলে, ঠিক আছে, চুপ করে নিঃশ্বাস নিতে থাকুন, যাতে আমরা পরের যে টপিক সেখানে মনোযোগ দিতে পারি। ওকে।
ওকে, আমাদের বিরতি শেষ আশা করি। সবার মাইন্ড একটু ফ্রেশ হয়েছে, একটু শান্ত হয়েছে। এখন আমরা আমাদের পরের যে সেশন, অর্থাৎ হ্যাকিং এর যা আলোচনা সেটা স্টার্ট করি। ওকে, আজকে আমাদের নির্ধারিত যেটা সেশন, সেখানে আলোচনা হবে আমাদের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এ। ওকে, আমি আমাদের বেসিক কনসেপ্টের যা আলোচনা, যে মডিউল, সেটা কিন্তু শেষ। ঠিক আছে, আমরা আপাতত আর এইগুলো নিয়ে কথা হবে না। আমরা এখন হ্যাকিং এর যে সকল টেকনিক গুলো আছে সেগুলোর আলোচনা করব, এবং এই টেকনিক গুলো আগামী কয়েকটা ক্লাসে যা যা আলোচনা করব ঘুরে ফিরে বিভিন্ন সময় দরকার পড়ে। হ্যাকিং এর বিষয়টা কি? হ্যাকিং কিন্তু ধরা বাঁধা কোনো নিয়মে একে আসলে দেয়া যায় না। যতই পৃথিবীর বড় বড় হ্যাকার বা যারাই আছে, দেখবেন সবাই একটাই কথা বলে যে এর আসলে না সিলেবাস হয় নাকি ধরা বাঁধা কোনো নিয়ম হয়। তারপরও এই কর্পোরেট বিভিন্ন কাজ তো করা দরকার, যাতে মানুষজন সিকিউরিটি অ্যাটলিস্ট টেস্ট করতে পারে বা অ্যাটলিস্ট একটা অ্যাপ্রোচ আগাতে পারে। এজন্য কিছু মেথোডোলজির কনসেপ্টের উদ্ভব। কিন্তু তার মানে এই না যে সব সময় এক টেকনিকে আগালে আমাদের কাজ চলবে। ঠিক আছে, যারা ডাক্তার তারা হয়তো জানে, আমি ডাক্তার নই, যতটুক বাইরে থেকে দেখা, লোক মুখে শোনা কথা, সেখানে একটা প্রসিডিউর মানলে হয়তো একটা অপারেশন করে ফেলা যায়। তাই না, যে একটু জীবাণুনাশক দিয়ে একটু মানে কি বলে লেয়ার বুঝে, মাংসের লেয়ার বুঝে কেটে একটা অপারেশন তারা করতে পারছে, একটা প্রসিডিউর আছে। ক্রিয়েটিভিটি অবশ্যই আছে, তাদেরও ক্রিয়েটিভিটি আছে। তো হ্যাকিং এর ক্ষেত্রে না, এরকম কোনো প্রসিডিউর সবসময় মানা সম্ভব হয় না। হঠাৎ হঠাৎ করে বিভিন্ন কনসেপ্ট টেকনিক অ্যাপ্লাই করা দরকার পড়ে। ওকে, তো যার কারণে এই কয়েকটা সেশনের আলোচনাটা গুরুত্বপূর্ণ। আরো কয়েকটা সেশনে যে কথা বলবো, তো এই যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, এটার আসলে দরকারটা কি? হ্যাঁ, তারও আগে আরেকটা তথ্য দেই। এই যে গ্লোবালি বিভিন্ন হ্যাকিং এর যে ঘটনাগুলো ঘটে, আপনারা জানেন এই ঘটনাগুলোতে বিভিন্ন সার্ভে করা হয়। হ্যাঁ, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সাইবার সিকিউরিটি নিয়ে আবার ইন্স্যুরেন্সও আছে। গাড়ির ইন্স্যুরেন্স যেরকম হয়, গাড়ির ইন্স্যুরেন্স হয়, মানুষের হেলথ ইন্স্যুরেন্স হয়, সাইবার সিকিউরিটিরও ইন্স্যুরেন্স হয়। তো এরকম প্রতিষ্ঠান বিভিন্ন আছে, সিকিউরিটি ফার্ম বিভিন্ন আছে, তারা গবেষণা করে যে আসলে কেন ঘটনাগুলো ঘটলো। এবং দেখা যায় যে মোস্ট অফ দ্য ইনসিডেন্টে কিছু সার্ভে রিপোর্ট বলে 80%, কিছু সার্ভে রিপোর্ট বলে যে যা ইনসিডেন্ট হ্যাকিং এর ঘটনা ঘটেছে তার 95%-এ আসলে মূল ইস্যু হয় হিউম্যান ইররের কারণে। ওকে, আসলে এই সিম্বল দিলে বোঝানো কষ্ট। মূল মূল আক্রমণটা দেখা যায় হ্যাকার গ্রুপ যারা, এরা আক্রমণ করছেই মানুষকে বোকা বানিয়ে। এই যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, এখানে মূলত এই মানুষকে বোকা বানানোর কিছু টেকনিক নিয়ে কথা বলবো। ঠিক আছে, তো এটা ইম্পর্টেন্ট যে ইনিশিয়াল অ্যাক্সেস যদি নিতে চাই, ইনিশিয়াল অ্যাক্সেস কোনো একটা প্ল্যাটফর্ম, কোনো একটা জায়গায়, অনেক পদ্ধতি হতে পারে অনেক হ্যাকিং এর টুলস আছে, অনেক কিছু আছে। কিন্তু মনে করুন অনেক হ্যাকিং এর টুলস আছে সত্য, কিন্তু আমাদের এমডি রিফাত ফেরদৌস জাহিদকে কালকে সকালে কল দিল বা রাতে কল দিল, দিয়ে বলছে বা আমার কণ্ঠ নকল করে অথবা আমার ইমেল অ্যাড্রেসের মতো সেম ইমেল দিয়ে জাহিদকে বলছে যে অমুক জায়গাতে স্যার, বা আমি আমার যেহেতু প্রিটেন্ড করছে, আমি বলবে যে আমাদের এই যে হ্যাকিং ক্লাস আজকে একটা এক্সট্রা সেশন আছে, এই লিঙ্কে জয়েন করো। এখন সে হয়তো, জাহিদ হয়তো অনেক সিকিউরিটি প্রোটেকশন অনেক কিছু দিয়ে রেখেছে, কিন্তু এই যে জাস্ট একটু বোকা হয়ে গেল। হ্যাঁ, তাহলে তার এত ফায়ারওয়াল, এত নেটওয়ার্কের ডিফেন্স সলিউশন, এগুলো দিয়ে কোনো উপকার আসলো না বা আসবে না। কি হচ্ছে, সিম্পল একটা কনসেপ্টের মাধ্যমে, জাস্ট একটা ম্যানিপুলেশনের মাধ্যমে এত এত ডিফেন্স সবকিছু বাইপাস করে ফেলতে পারা যায়। ওকে, হ্যাকাররা এই কাজগুলো করে। তা আমাদেরও
তাদের এই জিনিসগুলো জানা দরকার। আরো রিজন হচ্ছে হ্যাকিং এর যে ক্লাসে যে আলোচনাগুলো করি প্রত্যেকে নিজে এক একটা সার্ভিস ক্যাটাগরি। মার্কেট প্লেসে যদি যান দেখবেন আহ এটাকে কি বলে, অ্যাওয়ারনেস সিমুলেশন, হ্যাঁ, বা ফিশিং ক্যাম্পেইন, অ্যাওয়ারনেস সিমুলেশন, ফিশিং ক্যাম্পেইন বা ফিশিং সিমুলেশন, ফিশিং বলতে পারে। হুম, এরকম বিভিন্ন নাম বিভিন্ন বলে, কিন্তু এটার ক্যাটাগরি হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান আপনাকে হায়ার করতে পারে, অথবা তাদের জবের ক্ষেত্রে যেটা হয় তাদের নিজস্ব সিকিউরিটি টুলস আছে, সেটা ব্যবহার করে আপনাকে এমপ্লয়ীদের মাঝখানে ট্রেন আপ করতে হবে, তাদেরকে সচেতনতা বাড়াতে হবে। ওকে, যে এই টাইপের আক্রমণ হতে পারে, নিরাপত্তা বাড়ানো। ওকে, এই টাইপের অনেক প্রতিষ্ঠান আছে সিমুলেশন বা সার্ভিস চেয়ে থাকে, বা অনেকেই রিয়েল হ্যাকার হায়ার করে, যে এমপ্লয়ি কাউদেরকে বলবো না, কিন্তু হ্যাকার নিজে আক্রমণ করে একটা আহ দেখবে যে কি অবস্থায় আছে প্রতিষ্ঠান। যারা এই ধরনের কি বলে আক্রমণে বেশি বেশি আক্রান্ত হচ্ছে বা শিকার হচ্ছে, এই মানুষগুলোকে সর্টিং করে তাদের জন্য আলাদা কোনো ব্যবস্থা করা বা তাদেরকে বোঝানো, এই টাইপের কাজ করা যায় বা করা হয়। ওকে, বাংলাদেশেও বিভিন্ন বড় বড় এন্টারপ্রাইজ অনেক প্রতিষ্ঠান আছে যারা আম, বাংলাদেশের অধিকাংশ প্রতিষ্ঠানই সিকিউরিটিতে বেশ ফোকাস দেয়। ঠিক আছে, ইন্ডিভিজুয়ালি বলা আসলে মুশকিল, সবারই কম বেশি এই ধরনের সার্ভিস ও সলিউশনের দরকার পড়ে। তো ওখানে বাংলাদেশে এন্টারপ্রাইজে অ্যাপ্রোচ ভিন্ন। ওখানে আপনি বাইরে একা গেলে আপনাকে ঢুকতেই দিবে না। জবের মাধ্যমে, আমি যেরকম একটা প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানের মাধ্যমে অ্যাপ্রোচ করতে হয়। মার্কেট প্লেসে আপনি ইন্ডিপেন্ডেন্ট আকারে অ্যাপ্রোচ করতে পারেন। সরি। তো যাই হোক, এই ধরনের কাজে করতে গেলেও আপনাকে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর কনসেপ্টটা বুঝতে হবে। তো বোঝা গেল যে কেন নেসেসারি। আচ্ছা, আজকে কি কি আলোচনা করব? শুরুতে কিছু কনসেপ্ট অবশ্যই বোঝাতে হবে, না হলে আমি ধাম করে টুলসে চলে গেলে ক্ষতি আছে। ক্ষতি কি? কারণ কনসেপ্ট বোঝানোর পরেই এই যে হ্যাকাররা আক্রমণ করে, সে সরি, হঠাৎ খুব কাশি হচ্ছে। যেটা বলছিলাম, যে হ্যাকাররা যখন আক্রমণ করে, তাদের আক্রমণ কেন সাকসেসফুল হয়, আর নর্মালি যে বাংলাদেশে এত এত মানুষ কোর্স করে, তাদের আক্রমণগুলো কেন কাজে লাগে না, হ্যাঁ, এই বিষয়ে কিছু কথা বলবো। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এটা বিভিন্ন টাইপ হয়ে থাকে, প্রকার ভেদ হয়ে থাকে, বা এটাকে টাইপ না বলে কিছু টেকনিক বলতে পারি বা অ্যাপ্রোচ বলতে পারি, যে এই ধরনের অ্যাপ্রোচ নিতে পারি। সবাইকে একভাবে আক্রমণ করলে কাজে দিবে না। হ্যাঁ, কিছু টেকনিক নিয়ে কথা বলবো, এবং পরে গিয়ে টেকনিকের ইমপ্লিমেন্টেশন, হ্যাঁ, আহ, এই টেকনিকের ভিতরেও ম্যানুয়াল অ্যান্ড অটোমেটিক অ্যাটাক, এটা নিয়ে কথা বলবো। ম্যানুয়ালি কিভাবে এই আক্রমণগুলো করা যায়, অটোমেটিক্যালি কিভাবে আক্রমণগুলো করা যায়, সেটা নিয়ে আমরা কথা বলবো। ওকে, আচ্ছা, তো কনসেপ্টে যাই। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি? ফিশিং নাম আমরা প্রায়ই শুনি, প্রায় সময় শুনতে শুনতে অনেকের মনে হয়ে গিয়েছে যে আক্রমণ মানেই হয়তো ফিশিং। না, ওটা একটা টেকনিক। তো মূল কনসেপ্টটা হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, সংক্ষেপে এসইউ লেখে কেউ। তো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর কথা হলো, আমি একটা মানুষকে সাইকোলজিক্যালি, হ্যাঁ, মনস্তাত্ত্বিক আমাদের যেই ফ্যাক্টর গুলো আছে সেগুলোর মাধ্যমে এমন ভাবে ম্যানিপুলেট করব অথবা কনভিন্স করব, এইদার ম্যানিপুলেট করব
অথবা কনভিন্স, যেন সে আমাকে তার সিক্রেট যেটা আছে, এইটা সিক্রেট অথবা সেন্সিটিভ, সবকিছুই তো আমাদের সিক্রেট থাকে না, কিন্তু এক অর্থে সবকিছুই সেন্সিটিভ বলা যায়। সিক্রেট অথবা সেন্সিটিভ যেটা জিনিসগুলো আছে সেটা সে আমাদের কাছে রিভিল করে দেবে। খুব সহজ একটা উদাহরণ হলো, আমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে এমন দেখেছি যে তাদের রিলেশন থাকে, আপনাদের হয়তো কারো থাকতে পারে, তো কি হয়, অনেকেই মানে এইদার স্বেচ্ছায় অথবা বাধ্য হয়ে গার্লফ্রেন্ডের কাছে কি করে, ফেসবুকে পাসওয়ার্ড বা এই জাতীয় জিনিসপত্র শেয়ার করে দেয়। এতে ওটা অবশ্যই এক ধরনের ম্যানিপুলেশনের একটা উদাহরণ। সে ম্যানিপুলেট করছে যে এইদার যদি আমাকে ট্রাস্ট করো অথবা আমার সাথে রিলেশন যদি ভালো হয়। এবং এমনও ঘটনা দেখেছি যে সেখানে আসলে ফেক অ্যাকাউন্ট দিয়ে অ্যাঞ্জেল, সাদিয়া বা এই টাইপের নাম বা বেশভূষা ধরে সুন্দর ছবি আপলোড দিয়ে মানুষ কি করছে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে এবং রিলেশনের একটা অভিনয় করে সামহাও কনভিন্স করছে যে আচ্ছা, তো আমি তো তোমার জন্যই, তো দাও তোমার ফেসবুক পাসওয়ার্ডটাও দাও। হ্যাঁ, হয়তো কিছুদিন সময় লাগে, কিন্তু মানুষ কিন্তু গলে যায়। এবং তো অনেকের কথা বাদ দেই, শুধু আমার এইখানে আপনারাই যারা আছেন, আমি অনেকটা কনফিডেন্সের সাথে বলতে পারি, যেরকম সুন্দরী কেউ যদি একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, অধিকাংশই আপনারা অ্যাকসেপ্ট করেন না করেন, অ্যাটলিস্ট ফ্রেন্ড কি বলে প্রোফাইল চেক করে কিন্তু ঠিকই আসবেন। এটা আমাদের লুকানোর কিছু নেই, এটা আমাদের সাইকোলজিটাই এমন। ঠিক আছে, সামহাও আমাদেরকে মানে এই কিছু মোটিভেশনের ফ্যাক্টর আছে। হ্যাঁ, আমাদের হিউম্যানের কিছু মোটিভেশন ফ্যাক্টর আছে, এইগুলোতে যখনই টার্গেট করা হয় তখন মানে বাধ্য, মানে এটা হবেই, এমন এক কিছু বিষয় আছে। যেমন সবচেয়ে অনেক বড় একটা মোটিভেশন ফ্যাক্টর হচ্ছে ভয়। হ্যাঁ, শেখ হাসিনা দেখেছেন না যে 15 বছর শাসন করেছে, যখনই জনগণ দেখেছে ভয়ের ঠেলায় হেলিকপ্টার নিয়ে পালিয়েছে। ঠিক আছে, মানে কতখানি মোটিভেশন হলে যে এত বড় দেশ এত বড় সাম্রাজ্য রেখে সে পালিয়ে যায়। হ্যাঁ, ভয়ের চেয়ে বড় মোটিভেশন হয় না। হ্যাঁ, তারপরে আরেকটা বড় মোটিভেশনের জায়গা হচ্ছে অ্যাট্রাকশন। এই যে আপনারা কেন ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন, কারণ এটা আমাদের মানে ব্রেইনটাই এমন যে আমরা কিছু কিছু জিনিস দেখে প্রচন্ড আকর্ষিত হই। আমাদের আল্লাহ তালা এইভাবে বানিয়েছে এরকম যে আপনি গাছে যদি পাকা আম দেখেন, আপনার মন চাইবে যে গাছ কার সেই হিসাব করে আগে আমটা খেয়ে নেই, পরের চিন্তা পরে। ওকে, তো এগুলো আমাদের মোটিভেশনের ফ্যাক্টর, হ্যাকাররা এগুলো ইউটিলাইজ করে। ওকে, আরো কিছু মোটিভেশন ফ্যাক্টর আছে, এগুলো ইউজ করে করে তারা আক্রমণগুলো করে। যেমন আরেকটা উদাহরণ যদি দিই, এই যে আহ, বিকাশের যে স্ক্যাম গুলো হয় অনেক সময়, এরকম বলে না ফোন দিয়ে যে আমাদের অ্যাকাউন্ট লক হয়ে গিয়েছে। হ্যাঁ, এজেন্ট সেন্টার থেকে কল দিচ্ছে, অ্যাকাউন্ট লক হয়ে গিয়েছে, আপনার অ্যাকাউন্টে কি টাকা গেছে না, এরকম বলে না গল্প। আপনাদের হয়তো কেউ কেউ আপনারা নিজেরাই এমন আক্রমণের শিকার হয়েছেন কখনো, আছেন কেউ বিকাশের প্রতারণার শিকার হয়েছেন? এক্সামের পর কল দিছিল স্যার, আমি এক্সামের আমি পর যে এইচএসসি এক্সামের পর কল দিছিল, স্কলারশিপ দিবে 5,000 টাকার, বিকাশের পিন দেন। পরে আর দেই নাই, এটা তো স্ক্যাম, জানা কথা, স্ক্যাম খাই নাই আজ পর্যন্ত। হ্যাঁ, ওখানে শুধু আসলে আমি হচ্ছে তখন অনেক ছোট ছিলাম। হ্যাঁ হ্যাঁ তখন আমার আব্বু একদিন, আব্বুর বড় ফোনটা রাখেছে, ফোন তো লক। এখন হচ্ছে আমি, আমাকে ফোন দিছে, আমি ধরছি ফোন, ফোন দিয়ে বলতেছে আপনার আব্বুর অ্যাকাউন্টে যত টাকা আছে ওগুলো সব কিছুক্ষণের মধ্যে গায়েব হয়ে যাবে, ওই জন্য পিন পিন কোডটা দেন, ওইটা দিলে আমরা টাকাটা বের করে নিয়ে অন্য একটা সেফ জায়গায় ঢুকে রাখতে পারবো। ঠিক আছে, এই কারণে যখন আমি পিন কোড জানি না, মোবাইল লক এই সেই বলছি, বলার পরে উনি আমাকে ওটিপি পাঠাইছে কয়েকটা, ওগুলো আমি বলে দিছি, তারপরে আমার আব্বুর অ্যাকাউন্ট গেছে। আচ্ছা, এখানে খেয়াল করুন যে আপনাকে কি করছে, ভয় দেখিয়ে দেবে না যে অ্যাকাউন্ট গায়েব হয়ে যাবে, টাকা পয়সা চলে যাবে।
আগে তো মানুষ বুঝতো না, অনেক প্রলোভন দেখাইতো, এই দিবে হ্যান হ্যাঁ, দিবে ত্যান দিবে। এখনো এখনো প্রচুর এরকম স্ক্যাম হয়। হ্যাঁ, বিশেষ করে ঢাকায় বা শহরাঞ্চলে যারা আছি তারা একটু গ্রামের মানুষরা বেশি ইনফ্লুয়েন্স হয়। বেশি ইনফ্লুয়েন্স হয় প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো। আমি তো কিছুদিন আগে সরকারি অফিসার যারা তাদের ট্রেনিং দিচ্ছিলাম, তো তাদের কাছে শুনতাম তারা তো এক মানে জেলা ও উপজেলার আইসিটি অফিসার এই টাইপের মানুষ। তো তো তাদের কাছে শুনতাম যে আচ্ছা আপনি তো একটা জেলার দায়িত্বে আছেন, ওইখানে কি অবস্থা হয় বা কেমন হয়। তো সেখান থেকে যেটা দেখেছি বা আমার আন্ডারস্ট্যান্ডিং যে শহর অঞ্চলে কিছুটা কম হলেও গ্রামাঞ্চলে এবং একটু বয়স্ক মানুষ যারা এরা এই আক্রমণের শিকার হচ্ছে বেশি, মহিলা এবং বয়স্ক যারা। তো তাদেরকে বোকা বানানো সহজ। যেমন যে যে বয়স্ক ভাতা পায় তারা যদি ফোন দিয়ে বলে যে আপনার আগামী মাস থেকে বয়স্ক ভাতা ক্যান্সেল, একে তো দরিদ্র মানুষ, টেকনোলজি বুঝে কম, তাকে যদি এরকম ভয় দেয় সে এমনিতে লাগলে মোবাইলটা সহ দিয়ে আসবে, বাসায় গিয়ে দিয়ে আসবে যে তাও ভাই আমার বয়স্ক ভাতা তুমি বন্ধ করো না। হ্যাঁ, তো আহ, এই ধরনের মোটিভেশন ফ্যাক্টর ইউটিলাইজ করে বলেই তারা কিন্তু সাকসেসফুল হয়। ওকে, তো হ্যাকারদের সিক্রেট ফর্মুলার ভিতরে এই একটা জিনিস আছে যে যেন তেন ভাবে, এবং আরো কিছু বিষয় আছে যেমন একটা বড় একটা পার্ট হয় একটা স্টোরি, একটা স্টোরি বিল্ড আপের উপরে। আমাদের কাছে মনে হয় বা এই যে ইউটিউবে যান দেখবেন শত শত খালি হ্যাকিং টুলস নিয়ে ভিডিও বানিয়ে রেখে দিয়েছে। আমার তাদের কাছে খুব জানতে ইচ্ছা করে যে ভাই তুমি জীবনে কয়টা এরকম সত্যি সত্যি মানুষের অ্যাক্সেস নিতে পেরেছো, শুধু টুলস রান করে কয়টা তুমি মানুষকে হ্যাক করতে পেরেছো আমাকে একটু বলো। কারণ সিম্পল, আপনি হ্যাকিং মনে করুন আপনি হ্যাকিং এর ক্লাস কোনোদিন করেন নাই, তারপরও আপনাকে যদি কেউ কোনোদিন লিংক পাঠায় ধাম করে, উইদাউট এনি রিজন উইদাউট এনি সামথিং, ধাম করে একটা লিংক পাঠিয়ে বসে আছে, আপনি আদৌ কি সেখানে ক্লিক করবেন? অধিকাংশ মানুষেরই বিরক্ত লাগার কথা, তাই না? আহ, যেমন এই যে মোবাইলে আপনারা কম বেশি সবাই চাকরির অফার পেয়েছেন না? কয়েকদিন আগে মেসেজে ক্যাম্পেইন চলছিল যে প্রতিদিন 2,000 টাকা, টেলিগ্রাম। হ্যাঁ হ্যাঁ 2-3 হাজার টাকায় যে বেতনের যে অফারটা দিয়েছিল, সে কিন্তু আসলে স্টোরিটা বিল্ড আপ করতে পারেনি ঠিক মতো। মানুষ ইন্টারভিউ দিয়ে চাকরি পাচ্ছে না, সে হচ্ছে গিয়ে এমনি ঘরে বসে মানে টাকা তো মানে আকাশ থেকে আসে, হ্যাঁ, সে চাকরি দিয়ে বেড়াচ্ছে, তো তার স্টোরি ভুয়া বা আমাদের সাথে রিলেটেবল না। ঠিক আছে, তো হ্যাকাররা কি করে এরকম একটা স্টোরি বিল্ড আপ করে, একটা এক্সাম্পল দেখাই। ফিশিংটা আমাদের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং একটা উদাহরণ। হ্যাঁ, ফিশিং এর এক্সাম্পল দিয়ে জিনিসটা বোঝায়। ফিশিং এ যেটা মূলত টার্মিনোলজিটা বোঝাচ্ছে যে ইমেইলের মাধ্যমে যেই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আক্রমণটা হয়, যে ম্যানিপুলেশনের ঘটনাটা ঘটে, ওইটারে বলে ফিশিং। ওকে, এখন কল্পনা করুন এমন, আমি একটা উদাহরণ দেখাই। আচ্ছা, একটা জিনিস এভাবে কল্পনা করুন, কালকে তো 15ই আগস্ট, তাই না? সকাল সকাল উঠে যদি এরকম একটা ইমেইল দেখেন যে ডিজিএফআই থেকে ইমেইল করা হয়েছে যে দেশে শেখ হাসিনা ফেরত এসেছে, এতদিন যত হাসিনা বিরোধী পোস্ট দিয়েছেন এইটার জন্য আপনার বিরুদ্ধে এখন কিছু একটা করা হবে, বা একটা হুমকি দিয়ে কিছু একটা ইমেল পাঠিয়েছে। হ্যাঁ, আমাদের কমন সেন্স কি কাজ করবে? যারা একটু রেগুলার ইমেইল ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এটা আরো বেশি রিলেটেবল হবে, যে কারণ যারা জব হোল্ডার কম বেশি সবার ইমেইল প্রচুর ব্যবহার করা লাগে। ইউনিভার্সিটি যারা আছেন তাদেরও কিন্তু ইমেইল অনেক ব্যবহার করা লাগে, ইউনিভার্সিটি আপডেট সামথিং সবচেয়ে জন্য। তো সকালে উঠেই এমন একটা ইমেইল বা এমন একটা মেসেজ যদি দেখেন, আপনার মাথায় কাজ করবে যে আগে আমাকে একটা কিছু স্টেপ নিতে হবে, আর না হয় লাগেজ টাগেজ নিয়ে এবার আমি হেলিকপ্টারে উঠবো। ওকে, তো এখানে কি করেছে, এরকম একটা হুমকি মতো দিয়ে একটা ভয় লাগিয়ে মেইল করেছে যে অ্যাটাকাররা এরকম আক্রমণ করছে,
আমরা একটা সাইট বানিয়েছি যেখানে গিয়ে সবকিছু ভেরিফাই করা যাচ্ছে, আপনার আইডেন্টিটি ভেরিফাই করা যাচ্ছে, তো এখানে গিয়ে আপনি ভেরিফাই করে আসুন। হ্যাঁ, এই যে বাটন, এই লিঙ্কের ভিতরে হচ্ছে ভূত। দেখুন স্টোরিটা কত সূক্ষ্মভাবে সুন্দরভাবে সাজিয়েছে, মেইল বডিটা, এবং যত ফিশিং এর ঘটনা ঘটে অধিকাংশই দেখা যায় অনেক সুন্দর ইমেইল বডি বানায় তারা, একদম প্রফেশনাল মার্কেটিং এর ইমেইল গুলো যেরকম দেখতে ছবি টবি সহকারে সেভাবে বানায়। ওকে, যার কারণে তাদের সাকসেস রেট হয় অনেক বেশি। ওকে, তো স্টোরি বিল্ড আপটা একটা ইম্পর্টেন্ট বিষয়। লিংক পাঠালেই মানুষ ক্লিক করবে না, ক্লিক করলেই যে আসলে হ্যাক করা যাবে বা যাবে না এটারও বিষয় আছে। অনেক সময় এমনও হয় যে ম্যালিশিয়াস লিংক না, আমি সিম্পলি একটা সাইট বানিয়েছি যেখানে শুধু একটা লগ ইন ফর্ম আছে, নাথিং এলস, সেইখানেও মানুষকে ইনফরমেশন দিতে বাধ্য করানো যায়। এটারও একটা উদাহরণ হচ্ছে করোনার সময়, আপনাদের মনে থাকার কথা, বেশি দিন আগে হয়নি করোনার। আপনারা কি কথা কি কেউ স্যার আপনার নেটটা ড্রপ স্যার করেছিল? আপনার কথাটা ফেটে ফেটে আসতেছে, কথা